নমস্কার, অতনুপালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো সর্দি বা কোল্ড। সাধারণত শীতকাল পড়ার সময় বা শীতকালেতে এবং বর্ষাকালেতে এই রোগটা প্রাদুর্ভাব ঘটে থাকে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এটা কি ধরনের রোগ, কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো, এই লক্ষণগুলো হওয়ার বা এই রোগটা হওয়ার কারণ এবং তার প্রতিকার নিয়ে আজকে আমি আলোচনা করব। সবাই দেখতে থাকুন। প্রথমে বলবো যে সর্দি বা কোল্ড কাকে বলে। না, নাকে বা নেজাল ট্র্যাক্ট যেটা আছে বা রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে পারেন, এই জায়গাটাতে বা বুকে যদি মিউকাস জমে গিয়ে আমাদের সেটা শ্বাস প্রশ্বাসের বাধার সৃষ্টি করে, তখন সেটাকে আমরা কোল্ড বা সর্দি বলে থাকি। ডাক্তারি ভাষায় এটাকে আমরা ইউআরটিআই বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি। এটা সাধারণত বায়ুবাহিত একটা রোগ, অর্থাৎ কোনো ব্যক্তির নিঃশ্বাস প্রশ্বাস বা ড্রপলেট হাঁচি কাশি থেকে অন্য ব্যক্তি বায়ুতে সেটা মিশে যায় এবং সেখান থেকে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে অন্য একটি ব্যক্তির শরীরে সংক্রমিত হয়। এর লক্ষণগুলো কি কি? না, প্রথম লক্ষণ হচ্ছে অনর্গল ঘন ঘন হাঁচি, নাক সরসর করা। আর কি না, গলায় ব্যথা, চোখ এবং নাক এ দুটো লাল হয়ে যাওয়া, নাক এবং চোখ দিয়ে জল গড়ানো, গলায় একটা ঘড়ঘড় শব্দ হওয়া, নাক বন্ধ হয়ে যাওয়ার কারণে নিঃশ্বাস প্রশ্বাস এই এর বায়ু চলাচলের একটা সমস্যা তৈরি হওয়া, গলা এবং মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি। এবার এর কারণগুলো কি কি আছে? না, এর কারণগুলো দু তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম ভাগ যেটা, সেটাকে বলবো আমরা অ্যালার্জিক রাইনাইটিস। কি ব্যাপারটা? না, অ্যালার্জিগত কারণে, অর্থাৎ কোনো ব্যক্তির কোনো বস্তুতে যদি অ্যালার্জি থাকে তাহলে এই রোগ লক্ষণগুলো দেখা যায়। অ্যালার্জির কি কি ব্যাপার আছে? না, ধুলো, ধোঁয়া, ঝুল, আবর্জনা, ফুলের রেণু, অ্যাসবেস্টস বা বদ্ধ অপরিষ্কার ঘরেতে থেকেও এই রোগটা সংক্রমিত হতে পারে। আর কি না, দু নম্বর কারণ যেটা, সেটা হলো এটা ভাইরাল ইনফেকশানের মাধ্যমেও হতে পারে, অর্থাৎ কিছু কিছু ভাইরাস আছে এই রোগটা সৃষ্টি করতে পারে। সেই ভাইরাসগুলো কি কি? না, রাইনো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং করোনা ভাইরাস। এই ভাইরাসগুলো এই রোগ লক্ষণটা সৃষ্টি করতে পারে। আর কি না, এটা আবার এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে। ব্যাকটেরিয়াগুলো যেমন হলো স্টেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস এবং নিউমোকক্কাস। এই ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেও এই রোগটা সৃষ্টি হতে পারে। প্রথমে ডাক্তারবাবুদের কাছে গেলে ডাক্তারবাবুরা আপনাদের সঙ্গে আলোচনা করে যে বিষয়ে নিয়ে হয়েছে, যে কারণে, সেটা প্রথমে অনুধাবন করে তার চিকিৎসা করতে হবে। সাধারণভাবে কি কি প্রতিকার বা কি কি আমরা এই সর্দি থেকে বেরিয়ে আসার জন্য কি কি উপায় আমরা অবলম্বন করতে পারি? প্রথম কথা হচ্ছে অ্যাভয়েড কোল্ড, অর্থাৎ ঠান্ডা লাগা থেকে দূরে থাকতে হবে। আমাদের প্রথমে দেখতে হবে যে ঠান্ডাটা লাগছে কিভাবে। সেটা হতে পারে চোখ দিয়ে, নাক দিয়ে, গলা দিয়ে, মুখ দিয়ে, শ্বাস প্রশ্বাস দিয়ে, এইভাবে ঠান্ডা লাগতে পারে। সেক্ষেত্রে সেই বা সারা শরীর দিয়েও ঠান্ডাটা লাগতে পারে। সেক্ষেত্রে আমাদের গরমের জামাকাপড় চোখ মুখ ঢাকা দিয়ে বেরোতে হবে বাইরে এবং ঠান্ডা লাগা থেকে আমাদের এইভাবে নিজেকে রক্ষা করতে হবে। দু নম্বর কারণ কি আছে? দু নম্বর প্রতিকার কি আছে? না, অ্যালার্জিগত কারণে যদি এই জিনিসটা হয়ে থাকে, তাহলে যে সকল অ্যালার্জির জিনিসগুলো আমরা অ্যালার্জেন যেগুলোকে বলে থাকি, সেইগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে। অর্থাৎ ফুলের রেণু এইগুলো থেকে নাক, মুখ, চোখ বা সারা শরীর, সেখান থেকে আমাকে সেগুলো থেকে দূরে থাকতে হবে। আর কি করতে হবে? না, অ্যালার্জির ওষুধ ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে সেবন করতে হবে। আর যদি কোনো কারণে আপনার ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? না, সেক্ষেত্রে প্রথম কথা হলো আপনি জলীয় বাষ্প ইনহেলেশান বা স্টিম ইনহেলেশান করা যেতে পারে। একটা ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে তার মধ্যে কোনো একটা বাটিতে বা পাত্রে জল নিয়ে সেটাকে ফুটিয়ে সেখান থেকে যে জলীয় বাষ্প উৎপন্ন হবে সেটা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিতে হবে
অন্ততপক্ষে 10 মিনিট নিতে হবে এবং সেটা 2 থেকে 3 বার করতে হবে। তাছাড়া নাক যদি বন্ধ হয়ে থাকে, নেজাল ডিকনজেস্ট্যান্ট যেগুলো পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায় ড্রপ, সেই নেজাল ডিকনজেস্ট্যান্টগুলো ব্যবহার করা যেতে পারে। আর তার থেকেও যদি না কমে, অর্থাৎ রোগের যদি পুনরাবৃত্তি বা বেশি হয়ে থাকে, আধিক্য হয়ে থাকে, তাহলে অবশ্যই সাথে সাথে ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ সেবন করতে হবে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন